পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা 48। সেদিন গ্রামের বাড়ি থেকে সবাই একসঙ্গে ঢাকায় ফিরে আসে। ফেরার পুরো পথ জুড়েই গাড়ির ভেতরের পরিবেশটা কেমন যেন শান্ত ছিল। কেউ খুব বেশি কথা বলেনি, তবুও সবার মাঝে একটা অদৃশ্য স্বস্তি কাজ করছিল। বাড়ি ফেরার পর যেন পরিবেশটা আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। যদিও সবকিছু পুরোপুরি ঠিক হয়নি, তবুও সম্পর্কগুলো ভাঙা অংশে ধীরে ধীরে যেন জোড়া লাগতে শুরু করেছে। এরই মাঝে কেটে যায় আরও একটা দিন। আহিলের জ্বরও এখন অনেকটাই কমে গেছে। শরীর আগের তুলনায় বেশ ভালো লাগছে তার। তাই আজ সে আবার অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকালে একেবারে তৈরি হয়ে নিচে নেমে আসে আহিল। অফিসে যাওয়ার আগে নাস্তা করবে। ডাইনিং টেবিলে আজ অনেকদিন পর সবাই একসঙ্গে বসেছে। বাড়ির পরিবেশটাও কেমন যেন প্রাণবন্ত লাগছে। সাফায়াত পাটোয়ারি নাস্তা করতে করতে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আহিল শান্ত গলায় উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, কোম্পানি এখন ভালো অবস্থায় আছে। ঠিক তখনই মাহির গলা পরিষ্কার করে বলে ওঠে, আব্বু আম্মু, আমার একটা কথা আছে। ফরিদা বেগম সঙ্গে সঙ্গে বলেন, কি কথা? কথা বলার আগে আবার জিজ্ঞেস করা লাগে নাকি? কি বলবি বল। মাহির এবার সবার দিকে তাকায়, তারপর এক নিঃশ্বাসে বলে ফেলে, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। কথাটা শুনতেই যেন পুরো ঘরে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। সবাই খাওয়া থামিয়ে মাহিরের দিকে তাকায়। মাহির অবাক হয়ে বলে, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? সাফায়াত পাটোয়ারি ভ্রু কুঁচকে বলেন, কেন? তুইও কি এখন বিয়ে করে বউ পেটাবি নাকি? কথাটা শুনে ডাইনিং টেবিলের পরিবেশটা মুহূর্তেই অস্বস্তিকর হয়ে ওঠে। আহিল বুঝতে পারে কথাটা তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। সে কিছু না বলে চুপচাপ খেতে থাকে। ফরিদা বেগম এবার কৌতূহলী গলায় জিজ্ঞেস করেন, তো মেয়েটা কে? মাহির স্বাভাবিক গলায় উত্তর দেয়, ইরা, শাহানের ফ্রেন্ড। কথাটা শুনে ঘরে যেন আরেক দফা বিস্ফোরণ ঘটে। যারা বিষয়টা আগে থেকেই জানতো তাদের ভাবভঙ্গি অবশ্য স্বাভাবিকই ছিল, কিন্তু বাকিরা স্পষ্ট অবাক হয়ে গেছে। আহিল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, তুই শেষে কিনা ছোট ভাইয়ের ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেললি। মাহির কিছু বলে না, শুধু মাথা নিচু করে হালকা হাসে। সাফওয়াত পাটোয়ারি এবার গম্ভীর গলায় বলেন, তোর বয়স হয়েছে কতটুকু যে তুই বিয়ে করবি? সময় হলে আমরাই দেখতাম, এখন এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। মাহির দ্রুত বলে ওঠে, আব্বু, ওর বাবা ওর বিয়ে সামনের সপ্তাহেই ঠিক করে ফেলেছে, আর আমার বয়স এখন পুরো 23 বছর। আমি ওকে অনেক ভালোবাসি, আর পরে বিয়ে করতে করতে তো ওর বিয়েই হয়ে যাবে। তখন আমি আর ওকে পাবো কোথায় বলো? কথাগুলো বলার সময় মাহিরের গলায় স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠছিল। ছেলের এমন অসহায় গলায় কথা শুনে ফরিদা বেগম আর সাফায়াত পাটোয়ারি দুজনেই কিছুক্ষণ চুপ হয়ে যান। সাফায়াত পাটোয়ারি ধীরে জিজ্ঞেস করেন, তুই এখন কি করতে চাস? মাহির আশাবাদী গলায় বলে, আব্বু, আমি চাই তোমরা সবাই ওদের বাড়িতে গিয়ে প্রস্তাব দাও, তারপর রাজি করিয়ে এঙ্গেজমেন্ট করে আংটি পরে আসো, আর সামনের সপ্তাহে কাবিনটা করে ফেলো। ফরিদা বেগম অবাক হয়ে বলেন, সামনের সপ্তাহেই? এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? মায়ের সঙ্গে সঙ্গে বলে, ভাইয়ার বিয়ে তো হুট করে হয়েছে, তাই না? আহিল এবার চোখ তুলে তাকায়। মায়ের আবার বলে, আর বেশি অনুষ্ঠান করে লাভ কি? যত কম অনুষ্ঠান করে বিয়ে হয় ততই ভালো। সাফায়াত পাটোয়ারি উঠে যেতে যেতে বিরক্ত গলায় বলেন, ছেলে দেখি একেবারে নির্লজ্জ হয়ে গেছে, সকাল সকাল বসে বিয়ার ধ্যান ধারণা। মায়ের চুপ হয়ে যায়। পরিস্থিতিটা সামলানোর জন্য আহিল বিষয় ঘুরিয়ে বলে, তো তোর পার্টি অফিসের কি অবস্থা? মাহির দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশি ভালো না। বিপক্ষ দলের লোকেরা প্রায় আমাদের লোকদের উপর হামলা করছে, এমনকি সেদিন পার্টি অফিসেও হামলা করেছিল। আহিল বিরক্ত গলায় বলে, তোকে বলি এগুলো থেকে বের হয়ে আসতে। রাজনীতি করে কি লাভ? শুধু শুধু শত্রু বাড়াস, পরে যদি কোনো ক্ষতি করে। মাহির শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, ভয় পেলে তো আর রাজনীতি করা যাবে না ভাইয়া, আর এটা এখন আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, মনে হয় রক্তের সঙ্গে মিশে গেছে। আহিল মাথা নেড়ে বলে, হয়েছে, আর বক্তৃতা দিতে হবে না, অফিসে যা। এরপর অফিসে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় সে। পেছন থেকে মাহির তাড়াতাড়ি বলে ওঠে, ভাইয়া, আজ কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবা। আহিল বুঝতে পারে কেন বলছে, তবু গম্ভীর গলায় বলে, তোরা যা, আমার সময় নেই। না ভাইয়া, তোমাকে আসতেই হবে। আহিল আর কিছু না বলে সোজা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মায়ের মনে মনে ভাবছিল, সে ভেবেছিল সবাইকে রাজি করাতে অনেক সময় লাগবে, কিন্তু এত অল্পতেই সবাই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করবে সেটা সে কল্পনাও করতে পারেনি। সকাল গড়িয়ে প্রায় 11টা বাজে। ফরিদা বেগম রিমিশা আর রাইসাকে নিয়ে শপিংয়ে বের হন। উদ্দেশ্য ইরার এঙ্গেজমেন্টের জন্য ডায়মন্ডের একটা আংটি আর সুন্দর একটা নাকফুল কিনা, সঙ্গে রিমিশা আর রাইসাকেও কিছু শপিং করিয়ে দেবেন। শপিং শেষ করে বেরোতেই রাস্তার পাশে ফুচকার দোকান দেখে রিমিশার চোখ চকচক করে ওঠে।
সে একদম বাচ্চাদের মতো বলে, আম্মু ফুচকা খাবো। ফরিদা বেগম সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে বলেন, তুমি এখানে রাস্তার পাশ থেকে ফুচকা খাবে? চলো রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে যা ইচ্ছা খাও। রিমিশা ঠোঁট ফুলিয়ে বলে, না আম্মু, রাস্তার পাশের ফুচকার আলাদা টেস্ট আছে, এই জন্যই তো স্ট্রিট ফুড এত বিখ্যাত। রাইসার সঙ্গে সঙ্গে সায় দেয়, হ্যাঁ আম্মু, রাস্তার পাশের ফুচকা অনেক মজা। ফরিদা বেগম বিরক্ত গলায় বলেন, তোমরা জানো এখানে কত ধুলাবালি জীবাণু থাকে? রিমিশা মিষ্টি গলায় বলে, সমস্যা নেই আম্মু, কিছু হবে না। শেষমেশ দুই মেয়ের জেদের কাছে হার মানতে হয় তাকে। ফুচকা আসতে রিমিশা আর রাইসা মজা করে খেতে শুরু করে। দুজনের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল কতটা মজা পাচ্ছে তারা। হঠাৎ রিমিশা একটা ফুচকা হাতে নিয়ে ফরিদা বেগমের সামনে ধরে বলে, এটা খেয়ে দেখেন না আম্মু। না না, আমি খাবো না। কিন্তু রিমিশার জোড়াজুড়িতে শেষমেশ খেতেই হয় তাকে। আর খেয়েই তিনি অবাক হয়ে বলেন, আরে আসলেই তো অনেক মজা। কথাটা শুনে রাইসা আর রিমিশা একসঙ্গে হেসে ওঠে। তারপর ফরিদা বেগম নিজেই আরও 2 প্লেট ফুচকার অর্ডার দেন। রাস্তার পাশে দাঁড়িয়েই তিনজন হাসাহাসি করতে করতে ফুচকা খাওয়ার দৃশ্যটা দেখলে যে কেউ বোঝা যেত এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে পরিবারের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই পাটোয়ারি বাড়ির সবাই রওনা দেয় ইরাদের বাড়ির উদ্দেশ্যে। আহিল অবশ্য আসতে পারেনি, সে আগে থেকেই জানিয়ে দিয়েছিল অফিস শেষ করে সরাসরি সেখানে চলে যাবে। কিছুক্ষণের মধ্যেই সবাই গিয়ে পৌঁছায় চৌধুরী বাড়ির সামনে। কলিং বেল চাপতে দরজা খুলে দেন ইরার মা। একসঙ্গে এতজনকে দেখে তিনি এক মুহূর্তের জন্য থমকে যান। ভিতর থেকে রফিক চৌধুরীর গলা শোনা যায়, কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসতে বলো। এরপর সবাইকে ভেতরে নিয়ে যাওয়া হয়। সাফওয়াত পাটোয়ারি আসার সময় ফল, মিষ্টি আর নানা উপহার নিয়ে এসেছিল, সব টেবিলের উপর সাজিয়ে রাখা হয়। শফিক চৌধুরী কিছুটা অবাক হয়ে বলেন, ব্যাপারে কি পাটোয়ারি সাহেব, এত কিছু নিয়ে হঠাৎ? সাফওয়াত পাটোয়ারি শান্ত গলায় উত্তর দেন, আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছি, মানে ছেলের বউ করে। কথাটা শুনে রফিক চৌধুরী একদম থমকে যান। তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, আমার মেয়ের তো সামনের সপ্তাহে বিয়ে ঠিক হয়ে গেছে, আমি ভেবেছিলাম আপনাদের কার্ড পাঠাবো। সাফওয়াত পাটোয়ারি হালকা হেসে বলেন, কার্ডের আর দরকার নেই, আমরা তো মেয়েকে নিয়েই যাব। এই কথায় ঘরের পরিবেশে একটা চাপা উত্তেজনা নেমে আসে। রফিক চৌধুরী গম্ভীর গলায় বলেন, না, এটা আমি মানি না। আপনার ছেলে রাজনীতি করে, আমি কিছুতেই আমার মেয়েকে ওই ছেলের হাতে তুলে দিতে পারবো না। ঠিক তখনই আহিল কথা বলে ওঠে, তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। কেন আঙ্কেল, আপনার মেয়ে যাকে পছন্দ করে আপনি কেন তার পথে বাধা হচ্ছেন? সবাই চুপ হয়ে যায়। আহিল আবার বলে, ওরা দুজন একে অপরকে ভালোবাসে, তাহলে ওদের সিদ্ধান্তটা কি গুরুত্বপূর্ণ না? একটু থেমে সে আরও যোগ করে, আপনি যদি অন্য কোথাও বিয়ে দেন আর সে যদি সেখানে সুখী না হয়, তখন দায়টা কে নেবে? রফিক চৌধুরী চুপ হয়ে যান। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। অনেকক্ষণ পর তিনি বলেন, একটা শর্তে আমি বিয়ে দেব, মাহিরকে রাজনীতি ছাড়তে হবে। মায়ের সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠা, অসম্ভব, রাজনীতি আমার পেশা, আমি এটা ছাড়তে পারবো না। সাফওয়াত পাটোয়ারি চোখের ইশারায় তাকে থামিয়ে দেন। তারপর ধীরে বলেন, দেখুন, আজকের যুগে অনেক ছেলেই রাজনীতি করে, রাজনীতি এখনকার ছেলেদের ফ্যাশন, আর ইরাকে জিজ্ঞেস করুন, ও যদি না চায় আমরা এখনই চলে যাব। এরপর রফিক চৌধুরী ইরাকে ডেকে আনতে বলে। ইরা এতক্ষণ দরজার ওপাশ থেকে উকি দিয়ে সবটাই দেখছিল। এরপর ওর মার সঙ্গে আসে। এরা এসে সবাইকে সালাম দেয়। ফরিদা বেগম তাকে পাশে বসান। সাফওয়াত পাটোয়ারি নরম গলায় জিজ্ঞেস করেন, মা, তুমি কি চাও, মাহিরকে বিয়ে করতে চাও? এরা একবার বাবার দিকে, তারপর মায়ের দিকে তাকায়, তারপর লাজুক গলায় বলে, আমি মাহিরকেই বিয়ে করতে চাই। সঙ্গে সঙ্গে ঘরের পরিবেশ বদলে যায়। সবাই একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আলহামদুলিল্লাহ। এরপর ধীরে ধীরে দুই পরিবারের আলোচনা এগোতে থাকে। কাবিন, বিয়ের প্রস্তুতির সময় সবকিছু নিয়ে সিদ্ধান্ত হতে থাকে। রফিক চৌধুরী প্রথমে কাবিন 20 লাখ টাকা চান, কিন্তু মাহির শান্ত গলায় বলে, আমি নিজের সামর্থ্য অনুযায়ী কাবিন দিতে চাই, আমার পক্ষে 10 লাখ দেওয়া সম্ভব। তার এই কথায় সবাই একটু অবাক হলেও তার স্বচ্ছ চিন্তা বুঝতে পারে। শেষে 10 লাখ টাকাতেই কাবিন ঠিক হয়। এরপর বিয়ের তারিখ নিয়ে কথা উঠলে ফরিদা বেগম বলেন, তাহলে সামনের সপ্তাহে বিয়ের ডেট ফিক্স করি। রফিক চৌধুরী বলেন, না, এখন না, সামনিরার পরীক্ষা আছে, 2-3 মাস পরে করলে ভালো হয়। সাফওয়াত পাটোয়ারি তখন বলেন, তাহলে 4 মাস পরে বড় করে অনুষ্ঠান করা হবে, এখন কাবিনটা করে রাখা যাক। শেষ পর্যন্ত সবাই এই সিদ্ধান্তে একমত হয়। রাত অনেকটা হয়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে সবাই ক্লান্ত হয়ে যার যার রুমে চলে যায়। রিমিশা আগে এসে ডিফানের উপর ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আহিল রুমে ঢোকে, ফ্রেশ হয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর চোখ গিয়ে থামে ঘুমন্ত রিমিশার দিকে।
মেয়েটার শান্ত মুখটা দেখে তার ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে যায়। ধীরে ধীরে একটা চেয়ার টেনে রিভানের সামনে বসে। তারপর খুব আস্তে ভালোবাসা ভরা গলায় বলে, আদরিনী, তুমি কেন আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে? রিমিশা গভীর ঘুমে। আহিল আবার বলে, আমি কি তোমাকে ভালোবাসি না, নাকি তোমাকে অবহেলা করি? তার কণ্ঠ ভারী হয়ে আসে। তুমি চলে যাওয়ার পর বুঝেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। বুকটা ফেটে যাচ্ছিল মনে হয়। সে আলতো করে তার কপালের চুল সরিয়ে দেয়। তুমি কি ভাবো শুধু তুমি কষ্ট পেয়েছো? একটু থেমে খুব নিচু গলায় বলে, আমি আর কখনো তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না, প্রমিস। এরপর ধীরে ধীরে সে রিমিশার কপাল, দুই গাল আলতো করে চুমু খায়। তারপর সাবধানে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয়। লাইট অফ করে নিজেও রিমিশার পাশে গা ঘেঁষে শুয়ে পড়ে। সকাল হতেই রিমিশার ঘুম ভাঙে। চোখ খুলে সে অবাক হয়ে যায়। সে তো ডিভানে ঘুমিয়েছিল, এখন বেডে এলো কিভাবে? পাশে তাকাতেই দেখে আহিল উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। রিমিশা হতভম্ব হয়ে তাকে ধাক্কা দিয়ে বলে, আমি এখানে আসলাম কিভাবে? আমি তো ডিভানে ঘুমিয়েছিলাম। আহিল ঘুম ঘুম কণ্ঠে বলে, তুমি জানো না ঘুমের মাঝে এসেছো নাকি ইচ্ছে করে এসেছো? সেটা তুমি ভালো জানো। রিমিশার চোখ বড় করে তাকিয়ে থাকে। তারপর রাগী গলায় বলে, শুনুন, আমি কিন্তু আব্বুকে বলে এই রুমে ক্যামেরা লাগাবো। আচ্ছা, আপনি আমার ঘুমের সুযোগ নিতে আসেননি তো? কথা শেষ হতে না হতেই আহিল এক লাফে উঠে বসে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলে, আমি তোমার ঘুমের সুযোগ নিই? তার ঠোঁটে মুচকি হাসি। তাহলে এবার সত্যিই নেব? কথাটা শুনে রিমিশা এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বাহিরে দাঁড়িয়ে আহিল হালকা হেসে ফেলে, আর ভেতরে দাঁড়িয়ে রিমিশার বুকটা অদ্ভুতভাবে ধুকপুক করতে থাকে।